ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁই ছুঁই। নিজের কাজ সেরে বাড়িতে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছে তার। এত রাতে অন্যের বাড়িতে গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার আছে কি? তাই একবার সে ভেবেছিল বাড়িতে চলে যাবে। পরে নিশিতার কথা চিন্তা করে মত পরিবর্তন করল সে। সকালে মেয়েটার জ্বর দেখে গিয়েছিল, তারপর আর মেয়েটার খোঁজ নেওয়া হয়নি। কেমন আছে মেয়েটা? তার জন্যই তো এমনটা হয়েছে। মেয়েটার এই অসুস্থতার জন্য দায়ী তো সেই। তাছাড়া বাড়িতেও তো কেউ নেই, মা ভাইরা সবাই এ বাড়িতে। বাড়ির কলিং বেল টিপল আহারাব। লামিয়া বেগম খুলে দিলেন দরজাটা। জেগেই ছিলেন তিনি, অপেক্ষা করছিলেন আহারাবের জন্য। আহারাবের দেরি দেখে একবার কল করেছিল তাকে। সে বলেছিল সে আজ এ বাড়িতেই ফিরবে। আহারাব হাসি মুখে বাড়ি ঢুকল। লামিয়া বেগমের মুখ পানে তাকিয়ে বলল, আপনাকে কষ্ট দিলাম মামিমা। লামিয়া বেগম হাসলেন। দরজাটা আবার লাগাতে লাগাতে বলল, কিসের কষ্ট রে? ছেলের জন্য মা অপেক্ষা করছে, এখানে কষ্টের কে আছে? যা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আহরাব হাত মুখ ধুয়ে খেতে বসল। লামিয়া বেগম একে একে খাবার বেড়ে দিচ্ছিল। বাধা দিল আহরাব, বলল, অনেক কষ্ট করেছো মামিমা, রাতও অনেক হয়েছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি নিজে নিয়ে খেতে পারবো। লামিয়া বেগম যেতে চাইলেন না, তবুও তাকে জোর করে ঘুমাতে পাঠিয়ে দিল আহরাব। খাবার টেবিলে বসে শান্তভাবে খেয়ে উঠল। টেবিলের পাশে রাখা তোয়ালেটায় হাত মুছল সে। নিঃশব্দে পা বাড়ালো নিশিতার রুমের দিকে। আস্তে টোকা দিল নিশিতার রুমের দরজায়। খুলল না কেউ। আবার টোকা মারতেই খুলে গেল দরজাটা। ঘুম ঘুম চোখ মুখে দাঁড়িয়ে রয়েছে লিনা। চোখ মুখে তার বিস্ময়ে ভরা। দেখে বোঝা যাচ্ছে এত রাতে এই রুমের দরজার সামনে আহরাবকে দেখে অবাক হয়েছে সে। শুধু অবাক নয়, ভীষণ অবাক হয়েছে সে। ভুরু কুঁচকে তাকালো আহরাব, বলল, তুই এই রুমে? নিশিতার জ্বর তো, তাই মা আজ রাতটা নিশিতার কাছে থাকতে বলল। জ্বর কমেনি এখনো? আগের থেকে কম, মেহরাব ভাই ওষুধ দিয়ে দিয়েছে, তবু যদি রাতে আবার কোনো সমস্যা হয় তাই। ও, রুম থেকে বের হ। অবাক হলো লিনা, গোল গোল চোখে বলল, কি? বাংলা বুঝিস না? রুম থেকে বের হতে বলেছি তোকে। ভড়কে গেল লিনা। এত রাতে এই রুমে এসে ওকে রুম থেকে বেরিয়ে যেতে কেন বলছে এই লোক? রাজনীতি করতে করতে মাথাটাও কি গেছে ওনার? পাগল টাগল হয়ে গেল নাকি? আহরাব আবার ধমকে উঠল, বলল, কি সমস্যা? শুনতে পাসনি? এখনো বের হচ্ছিস না কেন? লিনা গোল গোল চোখে আহরাবের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে দাঁড়ালো। আহরাব একবার তাকালো লিনার দিকে, অতঃপর ঢুকে গেল নিশিতার রুমে। ধাপ করে দরজাটা আটকে দিল লিনার মুখের ওপর। চমকে উঠল লিনা। এই লোক নিশিতার রুমের ভিতরে ঢুকে দরজা আটকালো কেন? যার সাথে কোনো কারণ ছাড়াই বিয়ে ভেঙে দিয়েছিল, এত রাতে তার রুমে কি? আচ্ছা, খারাপ কোনো উদ্দেশ্য নেই তো তার? বাড়ির সবাইকে ডাকবে? কিন্তু আহরাবকে কখনো তো খারাপ মনে হয়নি তার। কখনো খারাপ কোনো রেকর্ডও তার নামে পাওয়া যায়নি। নিজের ক্যারিয়ার জন্য সে সর্বদা মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছে। পরে যদি লিনার ধারণা ভুল হয়, তাহলে আহরাব তো তাকে আস্ত রাখবে না, মেরে এখানেই গুম করে দিবে। আগে বিষয়টা নিজে খুঁটিয়ে দেখে পরে বাড়ির লোককে জানানো যাবে। আগে বুঝতে হবে বিষয়টা। লিনা উপুর হয়ে শুয়ে পড়ল দরজার সামনে। দরজার নিচ দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই। ড্রিম লাইটের আলোতে আরও বোঝা যাচ্ছে না। এই কাহিনী হবে বুঝলে লিনা আগে রুমের বাতিটা জ্বালিয়ে তবে দরজা খুলত। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আহরাব। ড্রিম লাইটের আলোতে মেয়েটার মুখটা আরও মায়াবী রূপ ধারণ করেছে। জ্বরের ঘোরে বারবার কেঁপে উঠছে পাতলা গোলাপি ঠোঁটজোড়া। আহরাব নিঃশব্দে নিশিতার পাশে বসল। নিশিতার কপালে হাত রাখতে গিয়ে আবার ফিরিয়ে আনলো। এভাবে একটা মেয়ের কপালে হাত রাখতে ইতস্তত বোধ হচ্ছে তার। এর আগে এভাবে স্বইচ্ছে ছোঁয়া হয়নি কোনো নারীকে। জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে আশ্বস্ত করল সে। কোনো বাজে উদ্দেশ্যে তো সে আর নিশিতাকে স্পর্শ করছে না। মেয়েটা অসুস্থ, তাই তাকে দেখতে এসেছে। আহরাব তার কাপা কাপা ডান হাতটা রাখল নিশিতার কপালে। জ্বর এখনও আছে, তবে বেশি নয়। আহরাব নিশিতার কপাল থেকে হাত নামে নিল। আলতোভাবে ধরল নিশিতার কোমল হাতটা, যে হাতটা কাল সে চেপে ধরেছিল। হাতটা কেমন কালো হয়ে গেছে।
নিজের ভিতরে খারাপ লাগছে আহরাবের। আচ্ছা, মেয়েটার কোমরের অবস্থা কেমন? সেখানেও তো কাল জোরে চেপে ধরেছিল সে। আহরাব আস্তে আস্তে নিশিতার কামিজটা তুলল কোমর থেকে। না চাইতো চোখ বন্ধ হয়ে আসছে তার। ভীষণ ইতস্তত বোধ হচ্ছে ভিতরে ভিতরে। এভাবে এত রাতে একটা মেয়ের রুমে ঢুকে তার কোমর থেকে জামা তোলা ব্যাপারটা সত্যি লজ্জাজনক। তবে এই লজ্জাজনক কাজটাই আজ করতে হচ্ছে আহরাবকে, তাও নিজের ভুলের জন্য। আহরাব চোখ পিটপিট করে তাকালো নিশিতার কোমরের দিকে। চমকে গেল সে। নখগুলোর দাগ পড়ে রয়েছে নিশিতার কোমরে। হালকা রক্ত শুকিয়ে রয়েছে জায়গাটায়। নিজের অজান্তেই একই করে ফেলল আহরাব। ভিতরে ভিতরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। আনমনে আহরাবের হাত চলে গেল নিশিতার কোমরে। সেখানে হাত বুলিয়ে দিতে শুরু করলো সে। ক্ষণিক বাদেই যখন হুঁশ ফিরল আহরাবের, নিজের অবস্থান দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল। এত রাতে একটা মেয়ের কোমরে হাত বুলাচ্ছিল। কি একটা অবস্থা! কেউ জানতে পারলে তার মান-ইজ্জতের আর সিটে ফোটাও থাকবে না। আর এই মেয়েটাও কেমন অদ্ভুতভাবে তাকে কাছে টানে সবসময়। এই মেয়েটার সামনে আসলে না চাইলেও অদ্ভুত সব কাজ করে ফেলে সে, যা কখনো নিজেও ভাবতে পারে না আহরাব। না, এখানে আর থাকা যাবে না। এই মেয়েটা ভীষণ ভয়ঙ্কর। চারপাশে সবসময় কেমন মায়ার জাল ছড়িয়ে রাখে, আর সেই মায়ার আওতায় এলেই জড়িয়ে পড়ে আহরাব। এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। রুমের বাইরে উপুর হয়ে শুয়ে দরজার ফাঁকা দিয়ে দেখছিল লিনা। হঠাৎ খট করে দরজা খুলতে হকচকিয়ে উঠল সে। দ্রুত উঠে বসল, জোরপূর্বক ঠোঁট প্রসারিত করল। আহরাব কিছু বলল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। লিনা অবাক চোখে তাকিয়ে রইল আহরাবের দিকে। এর আবার কি হলো? যা হয় হোক, আগে ভিতরে গিয়ে দেখা যাক কি হয়েছে। লিনা রুমের ভিতরে পা বাড়াতে আবার তার সামনে এসে দাঁড়ালো আহরাব। হকচকিয়ে উঠল লিনা। আচমকা এভাবে আহরাবের তার সামনে চলে আসা ভয় পাইয়ে দিয়েছিল তাকে। বুকে হাত দিয়ে সে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে তো ভাইয়া, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম। আহরাব পাত্তা দিল না লিনার কথায়, শুধু গম্ভীর কণ্ঠে বলল, আমি যে আজ এই রুমে এসেছিলাম এটা তুই যেন তুই আর আমি ছাড়া আর বাইরের না যায়। তবে তোর ঘাট থেকে টুকুস করে মাথাটা আলাদা করে দিতে আমার সময় লাগবে না। কেঁপে উঠল লিনা, ঢোক গিলে মাথা নাড়ল, অর্থাৎ সে কাউকে বলবে না। আহরাব আবার গম্ভীর কণ্ঠে বলল, মনে থাকে যেন, আমি কিন্তু আবার এক কথার মানুষ। পরের দিন সকাল সকালে ওই বাড়ি থেকে চলে গেল আহরাব। অনেক দিন আর দেখা হয়নি নিশিতার সাথে। সেও তার কাজে ব্যস্ত, আর নিশিতাও নিজের পড়াশোনায়। সময় গড়িয়েছে আপন মনে। নিশিতার প্রি টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। আজ প্রথম পরীক্ষা ছিল তার। মাত্রই পরীক্ষা শেষ করে বেরিয়েছে সে। রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে চলেছে আনমনে। উদ্দেশ্য, সামনে একটা ফুলের দোকান থেকে ফুল কিনবে সে। মন খারাপ থাকলে নিশিতা ফুল কিনে। ফুলের স্নিগ্ধ সুন্দর রূপ তার মন ভালো করে দেয় নিমিষেই। আজ তার ভালো লাগছে না কিছুই। মনটা ভীষণ খারাপ। কতদিন আদরের ছোট ভাইটাকে দেখে না, মায়ের হাতে খাওয়া হয় না কতদিন। কোনো কিছুর বায়না ধরে বাবার পিছু পিছু ঘোরা হয় না। বাড়ির কথা খুব মনে পড়ছে তার। ইচ্ছে করছে ছুটে চলে যেতে। হাঁটতে হাঁটতে নিশিতা চলে এসেছে দোকানের কাছেই। তবে কি, এখানকার সব দোকান বন্ধ। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে। চারিদিকে হইচইয়ের শব্দ, মারামারি বেঁধেছে বোধ হয়। নিশিতা দাঁড়ালো সেখানে। কৌতূহলবশত এক ছুটে চলা লোককে প্রশ্ন করল, ভাই কি হয়েছে এখানে? লোকটি হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে আপা, আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন? দ্রুত চলে যান। ইলেকশন নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। ঝামেলা এখন মারামারিতে পৌঁছেছে। কথা শেষ করে লোকটি থামল না এক সেকেন্ডও। দৌড়ে চলে গেল সে। নিশিতা অবাক চোখে তাকালো চারদিক। ঢাকা এসেছে আজ অনেক দিন, তবে এমন পরিস্থিতিতে সে এখনও অবধি কখনো পড়েনি। ঠিক এই কারণেই এই রাজনীতি বিষয়টা একদম পছন্দ না নিশিতার। কী লাভ এই 2 দিনের ক্ষমতার? কী লাভ এই মারামারি ঝগড়া করে? নিশিতা পিছু ফিরে পা বাড়ালো। সামনের দিকে আর গিয়ে কাজ নেই, তার থেকে বাড়িতে চলে যাওয়া যাক। আর এখানে দাঁড়িয়ে ঝামেলা দেখারও প্রয়োজন নেই। নিশিতা এক পা বাড়ালো সামনের দিকে। সাথে সাথেই হাতে টান পড়ল তার। চকিত হলো সে। মাথা তুলে তাকাতেই চোখে পড়ল আহরাবের ঘামার্ত মুখখানা। মাথা ইটের টুকরোর আঘাতে
আহ করে ব্যথাতুর ধ্বনি বেরিয়ে এলো। এই ইটের টুকরোটাই মারা হয়েছিল নিশিতার দিকে। নিশিতা যখন এখানে এসেছিল তখন পার্টি অফিসের ভিতরেই দাঁড়িয়ে বাহিরটা পর্যবেক্ষণ করছিল আহারাব। হঠাৎ চোখে পড়ল নিশিতাকে। লাগাতার নিশিতাকে সরে যেতে বলেছিল সেখান থেকে, কিন্তু এই মেয়ের তো দুনিয়ার হুঁশ ছিল না। সে তার নিজের ভাবনার দেশে তলিয়ে গিয়েছিল। শেষে আর উপায় না পেয়ে আহারাব নিজে ছুটে এলো নিশিতাকে রক্ষার্থে। নিশিতার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল আহারাব। চারিদিকে সজাগ দৃষ্টিতে তাকালো সে, কেউ তাদের দিকে দেখছে কিনা। না, কেউ দেখছে না। সবাই আপাতত এই সংঘর্ষে ব্যস্ত। সামনে এমপি ইলেকশন। এই মুহূর্তে তাকে কোনো মেয়ের সাথে দেখলে বিভিন্ন কথা রটাবে বিরোধী দলীয়রা। তার থেকে বড় কথা, নিশিতার ওপর বিপদ আসতে পারে তার জন্য। আহারাব আর দেরি করল না। নিশিতার হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গেল এক সরু গলিতে। কেউ নেই এখানে। কয়েকটা ভাঙা দোকান জীর্ণ শীর্ণভাবে দাঁড়িয়ে আছে শুধু। সেখানে নিয়ে নিশিতার হাত ছেড়ে দিল আহারাব। দাঁতে দাঁত চেপে বলল, মূর্খ কোথাকার। এমনি কথা বলার সময় তো 2 মণ ওজনের এক একটা কথা আমার দিকে ফিকে মারতে পারো, আর এখন কিনা ওই মারামারির মধ্যে বোকার মতো গিয়ে দাঁড়িয়েছিলে। ভুরু কুঁচকে তাকালো নিশিতা, তারপর বলল, কথার আবার ওজন হয় নাকি? তোমার কথার ওজন হয়। ওখানে গিয়ে ওভাবে দাঁড়িয়েছিলে কেন বলো? মরার শখ হয়েছিল নাকি? মলিন হাসল নিশিতা, বলল, মরার শখ হলেই কি আর মরা যায় নেতা সাহেব? তার জন্য ভাগ্যের লিখনের প্রয়োজন হয়। ফুল কিনতে এসেছিলাম আমি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ঝামেলার জন্য ফুলের দোকানটাও আজ বন্ধ। আহারাব শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতার দিকে। মেয়েটার কথার ভিতরে চাপা আর্তনাদ, অভিমান আর একরাশ বিষণ্ণতা লুকিয়ে রয়েছে, যা আহারাবের ভিতরটা দুমড়ে মুচড়ে দিতে সক্ষম। সে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ফুল চাই তোমার? আপাতত আমার কোনো ফুলেরই প্রয়োজন নেই, বিশেষ করে কোনো অপরিচিত কারো কাছ থেকে। আহারাব আজ আর কথা বাড়ালো না। ইচ্ছে করেই যে বাড়ায়নি তেমনটা নয়, সুযোগটা আজ বড্ড বেখাপ্পা। না হয় আহারাবের ইচ্ছে ছিল মেয়েটার সাথে কথা বাড়াতে, 2-4 কথা শুনিয়ে দিতে যে কেন এই মেয়ের এত তেজ, এত কথা। তবে আজ নয়। এইভাবে নিশিতাকে আর তাকে একসাথে দেখে নিলে নিশিতারই বিপদ বাড়বে। সে জেনে শুনে কাউকে তার জন্য বিপদে ফেলতে ইচ্ছুক নয়। তাছাড়া কিছুদিন পর সে এমপি ইলেকশনে দাঁড়াবে, যে তার আত্মবিশ্বাসও রয়েছে তার। সেখানে এভাবে স্কুল পড়ুয়া ছেলেদের মতো একটা মেয়ের হাত ধরে টেনে এনে অলিতে গলিতে বসে কথা বলা তার ব্যক্তিত্বের সাথে যায় না। সে কখনো এমন ব্যক্তিত্বের পরিচয় দেয়নি। বরাবরই সে গম্ভীর, রকচটা, আবার উপকারী এবং একজন পরিপক্ক পুরুষালী ব্যক্তিত্বের অধিকারী। তবে ইমের সাথে দেখা হওয়ার পরই কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তার এতদিনে গড়া শক্তপোক্ত ব্যক্তিত্বের ওপর। আহারাব একবার তাকালো নিশিতার দিকে, শান্ত কণ্ঠে বলল, বাড়িতে চলে যাও। অতঃপর সে 1 পা বাড়ালো সামনের দিকে। 2য় পা বাড়ানোর আগে ডাক পড়ল নিশিতার। পিছু ফিরে তাকালো আহারাব, বলল, কিছু বলবে? নিশিতা আঙুল তুলে দেখালো আহারাবের কপালের দিকে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, কপাল কেটে গেছে আপনার, রক্ত ঝরছে। আহারাব হাত দিল কপালে। হাতটা চোখের সামনে নিয়ে দেখল সত্যি কপাল কেটে গেছে, রক্ত ঝরছে কিছুটা। মৃদু হাসল সে, বলল, সমস্যা নেই, এসবের অভ্যাস আছে আমার। নিশিতা শুনল না তার কথা। নিজের ছোট পার্স ব্যাগটা হাতরে একটা 1 টাইম ব্যান্ডেজ বের করলো। সে সবসময় ব্যাগে ফার্স্ট এইডের ছোটোখাটো জিনিস রাখে, চলার পথে যদি কখনো প্রয়োজন পড়ে তাই। নিশিতা অন্যের উপর নির্ভর না হয়ে নিজে সর্বদা নিজের বিপদের সময়গুলোর জন্য প্রস্তুত থাকে। সে খুব ভালোভাবেই জানে বিপদের সময়গুলো কেউই পাশে থাকে না, তখন নিজেকে নিজেরই সামলাতে হয়। নিশিতা ব্যান্ডেজটা বাড়িয়ে দিল আহারাবের দিকে, তবে আহারাব নিল না ব্যান্ডেজটা। সে ঝুঁকে এলো নিশিতার দিকে, কপালে গিয়ে বলল, লাগিয়ে দাও। নিশিতাও আর কথা বাড়ালো না, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দিল আহারাবের কপালে। ব্যান্ডেজ লাগানো শেষে 1 মিনিটও সে সেখানে আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে চলে গেল সেখান থেকে। আহারাবের হাত চলে গেল কপালে, আলতোভাবে হাত বুলালো ব্যান্ডেজের উপরে। ঠোঁটে তার ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। আকাশের জ্বলন্ত সূর্যটাও তার তেজ কমিয়েছে কিছুটা।
লিনা হেঁটে চলেছে তাদের বাড়ির সামনের গলির মুখে। হঠাৎ আহারাব কল করে ডেকেছে তাকে, কে জানে কি উদ্দেশ্যে। হঠাৎ এই ডাক। লিনা হেলে দুলে হেঁটে চলল সামনের দিকে। তাদের বাসার সামনে রাস্তার মোড়ে এসে দেখা মিলল এক বিলাসবহুল গাড়িটি দেখে চিনতে পেরেছে লিনা আহরাবের গাড়ি এটি। গাড়ির সামনে এগিয়ে গেল সে। কাঁচের জানালায় টোকা দিতেই আহরাব নামিয়ে নিল জানালার কাজটা। দেখা মিলল তার মাস্ক পরিহিত মুখশ্রীর। মুখে মাস্ক পরে এসেছে আজ। এলাকার অনেকেই চিনে তাকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মী। এভাবে তাকে দেখলে সমস্যায় জড়িয়ে পড়বে সবাই, তাই এত লুকোচুরি। আহরাব জানালা দিয়ে একটা ফুলের ঝুড়ি বাড়িয়ে দিল লিনার দিকে, বলল, এটা নিশিতাকে দিবি। চকিত হলো লিনা। মনের মধ্যে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। এই লোক আবার নিশিতাকে ফুল দিচ্ছে কেন? সেদিন রাতেও নিশিতার রুমে গিয়েছিল। বিয়ে ভেঙে দিয়ে এখন এই লোকের মতলবটা কি? এসব কেন করছে সে? তবে ভয়ে কোনো প্রশ্ন করতে পারল না আহরাবকে। মনের মধ্যে দমিয়ে রাখল নিজের প্রশ্নগুলো। আহরাব একটু থেমে বলল, তবে আমার কথা বলিস না তাকে যে এগুলো আমি দিয়েছি। লিনা বোকার মতো প্রশ্ন করে বসল, তবে কি বলবো? বলে দিস তুই দিয়েছিস। লিনা মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। আহরাব সময় নষ্ট করলো না আর গাড়ির জানালার কাজটা উঠিয়ে দ্রুত গাড়ি স্টার্ট করে সাই করে চলে গেল সে। সারাদিন পরীক্ষা ঝামেলার পর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিছানায় কেবলই গায়ে এলিয়ে দিয়েছিল নিশিতা। এর মধ্যেই রুমের ভিতরে ঢুকে গেল লিনা, হাতে তার ফুলের ঝুড়ি। লিনা তো একসাথে এত ফুল কিনে না। একটু অবাক হলো নিশিতা। লিনা ফুলের ঝুড়িটা বাড়িয়ে দিল নিশিতার দিকে, বলল, এটা তোর জন্য। এবার অবাকের রেশটা একটু বেড়েই গেল। ফুলের ঝুড়িটা হাত দিয়ে ধরতে ধরতে অবাক কণ্ঠে বলল, আমার জন্য? হ্যাঁ। নিশিতা ফুলের ঝুড়িটির দিকে তাকালো। বেশ কিছু লাল গোলাপ, বেলির মালা, ডেইজি আর রজনীগন্ধায় সাজানো। ভ্রু কুঁচকে তাকালো নিশিতা, তারপর বলল, হঠাৎ আমার জন্য ফুল আনলে যে? আর তাছাড়া তুমি তো সচরাচর ফুল কিনো না। থতমত খেয়ে গেল লিনা। আমতা আমতা করে বলল, একটা ফুলের দোকানের পাশ থেকে আসছিলাম, দেখলাম দোকানটায় ডিসকাউন্ট চলছে। তখন মনে পড়লো তোর কথা, তুই তো ফুল ভীষণ পছন্দ করিস, তাই নিয়ে এলাম। উঠে দাঁড়ালো নিশিতা। ঝুড়ি থেকে একটা গোলাপ তুলে নিল হাতে। গোলাপের কাঁটাগুলো হাত দিয়ে ভেঙে দিল সাবধানে। আয়নার সামনে দাঁড়িয়ে কানের কাছে ফুলটা গুছতে গুছতে বলল, তা বেশ ভালো করেছ। লিনা টুক করে একটা ছবি তুলে নিল নিশিতার। হাসি মুখে বলল, খুব সুন্দর লাগছে কিন্তু তোকে। আহরাব কেবলই বাড়িতে ফিরেছে। নিজের রুমে ঢুকে শরীরে জ্বালানো ঘামার্ত শার্টটা খুলে মেলে দিয়েছে বারান্দায়। তাওয়ালেটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকবে সে, তখনই মোবাইলে বেজে উঠল মেসেঞ্জারের টুংটাং ধ্বনি। মোবাইলটা হাতে নিল সে। নোটিফিকেশনে ভেসে উঠল লিনার নাম। মোবাইলের লকটা খুলে লিনার মেসেজ বক্সে ঢুকতেই নিজের অজান্তে হাসি ফুটে উঠল আহরাবের দুই ঠোঁটে। লিনা নিশিতার কিছু ছবি পাঠিয়েছে তাকে। কোনো ছবিতে নিশিতার কানে গোলাপ গোজা, কোনো ছবিতে নিশিতার চুলের খোপায় বেলির মালা গোজা, কোনো ছবিতে খোলা চুলে ফুলের ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। এই ফুলগুলোর মাঝে নিশিতাকে আরেকটি ফুল মনে হচ্ছে আহরাবের, যে তার স্নিগ্ধ সৌন্দর্য দিয়ে যে কাউকে ঘায়াল করে ফেলতে পারে নিমিষেই। আহরাব ছবিগুলো সেভ করে রাখলো নিজের ফোনে। অতঃপর বিছানার ওপর ফোনটা রেখে ঢুকে গেল ওয়াশরুমে। দেখতে দেখতে শেষ হয়ে গেছে নিশিতার প্রি টেস্ট পরীক্ষা। আহরাবের কাজের চাপ আরও বেড়েছে। মাত্র কয়েকদিন পরই নির্বাচনী প্রচারণা, সভা সমাবেশ, মিটিং মিছিলে ব্যস্ত সে। নাওয়া খাওয়ার সময়টুকু পর্যন্ত পাচ্ছে না সে। টিভির পর্দায় প্রায় দেখা যায় তার মুখখানা। নিশিতা মাঝে মাঝে আর চোখে তাকিয়ে থাকে তার দিকে। রাজনীতি তার কোনো কালেই পছন্দ ছিল না। এখন তার এক সময়ের প্রিয় মানুষটাই এই পেশাতেই নিযুক্ত। এক সময় কেন, হয়তো এখনও সে প্রিয়। মনের এক কোণে অভিমানের আড়ালে চাপা পড়ে রয়েছে সে। দুপুরের তপ্ত রৌদ্র। প্রি টেস্টের পরপরই আবার নিশিতের ক্লাস শুরু হয়ে গিয়েছে পুরো দমে। সে ভেবেছিল প্রি টেস্টের পরে একটু গ্রামের বাড়িতে যাবে, বাবা মা ভাইটার সাথে একটু সময় কাটাবে। তার হলো না। কলেজ ছুটির পরে কাঁধে কলেজ ব্যাগটা ঝুলিয়ে রাস্তার পাশে ফুটপাত ধরে হেঁটে চলেছে নিশিতা। পুরো ক্লাসে তার বান্ধবী বলতে মাত্র একজনই রয়েছে, মিলা।
তার বাড়ি আবার অন্যদিকে, তাই রোজ কলেজে একা একাই আসা যাওয়া করে নিশিতা। হঠাৎই তার সামনে একটা কালো গাড়ি এসে ব্রেক কষল। হকচকে উঠল নিশিতা। একটুর জন্য অ্যাক্সিডেন্ট ঘটেনি তার, ভয় পেয়ে গেছে ভীষণ। বুকের মধ্যে থাকা হৃদযন্ত্রটা লাফিয়ে যাচ্ছে অসম্ভব গতিতে। বুকে হাত দিয়ে নিশিতা ভুরু কুঁচকে তাকালো গাড়িটির দিকে। গাড়িটি চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে সে। ভাবতে ভাবতে গাড়ির দরজাটা খুলে দিল কেউ। ভড়কে গেল নিশিতা। চোখ তুলে তাকাতেই চোখে পড়ল আহরাবের ক্লান্ত চেহারাটা। সময় ব্যয় করল না, দ্রুত বলল, গাড়িতে উঠে বসো। এইটুকু পথ আমি হেঁটে যেতে পারবো, সমস্যা নেই। এই মেয়ে যে কথা শোনার নয়, আগে থেকে জানে আহরাব। সে যে বলবে তার উল্টো একটা কথা যেন এই মেয়ে বলতেই হবে। জোরে নিঃশ্বাস ছাড়ল আহরাব। নিশিতার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দরজাটা লক করে দিল। নিশিতা চেঁচিয়ে উঠল, বলল, এই কি করছেন কি আপনি? সমস্যা কি আপনার? কোনো উত্তর দিল না আহরাব। গাড়ি স্টার্ট দিয়ে নিশিতার বাসার ঠিক উল্টো দিকে ঘুরিয়ে নিল গাড়িটা। ঢোক গিল নিশিতা। গাড়ি ঘুরালো কেন আহরাব? এই লোক কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আচ্ছা, ওকে নিয়ে আবার মেরে গুম করে দিবে না তো? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এই লোকের? ভয় পেলে চলবে না। নিশিতা নিজেকে ধাতস্থ করে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? উদ্দেশ্য কি আপনার? কোনো উত্তর দিল না আহরাব। নিশিতা লাগাতার একই প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু কোনো হেলদোল নেই আহরাবের। সে নীরবে নিঃশব্দে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। প্রায় মিনিট 40 পর আহরাব গাড়ি থামালো শহরের একটু বাইরে, একতলা একটি ভবনের সামনে। আশেপাশে নির্জন, জনমানবহীন, গাছপালায় ভরপুর। এখানে বসে চিৎকার করলেও কেউ শুনবে না। নিশিতা ভয় পেয়ে গেল আরও। এমন একটা জায়গায় একটা মেয়েকে নিয়ে আসার মানে কি? আহরাব নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলল, নামো। নিশিতা নামল না, নিজের সিটটা শক্ত হাতে ধরে রাখল। আহরাব একবার তাকালো নিশিতার দিকে, অতপর ধমকে বলল, নামবে নাকি টেনে নামাতে হবে? নিশিতা এবারও নামল না, সে শক্ত করে সিট ধরে বসে আছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আহরাব। এমনি এত কাজের চাপে নাজেহাল অবস্থা তার মধ্যে এই মেয়ে একটা কথাও শুনবে না, যা বলবে তার ঠিক উল্টোটা করবে। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, নামবে নাকি মেরে গাড়ির এই সিটের সাথেই লটকিয়ে দেব? কেঁপে উঠল নিশিতা। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো সে। আহরাবও নেমে দাঁড়ালো গাড়ি থেকে। নিশিতার হাত ধরে টেনে নিয়ে গেল বাড়ির ভিতরে। ভিতরে ঢুকতে অবাক হলো নিশিতা। ছোটোখাটো একটা বাড়ি, তবে সব সাজানো গোছানো পরিপাটি। নিশিতার হাতটা ছেড়ে আহরাব বসে পড়ল ধাপ করে। শার্টের টপ বাটন দুটো খুলতে খুলতে শুধালো, রান্নাবান্না কিছু করতে পারো নাকি শুধু চ্যাটাং চ্যাটাং কথা বলতেই পারো? নিশিতা বাড়িটা দেখতে দেখতে আনমনে উত্তর দিল, পারি। তাহলে তো খুবই ভালো। কিচেনে নুডলস রাখা আছে, রান্না করে নিয়ে এসো, ক্ষুধা লেগেছে খুব। অবাক হলো নিশিতা। গোল গোল চোখে বলল, রান্না করব মানে? রান্না না করলে খাবে কি? কলেজ শেষ হয়েছে সবে, মুখ দেখে তো মনে হচ্ছে এখনও পেটে কিছুই পড়েনি। আর তাছাড়া আমার ক্ষুধা লেগেছে, আমি পারবো না। পারবে না মানে কি? তাহলে তোমাকে এত দূর থেকে নিয়ে এলাম কি করতে? আমার চেহারা দেখাতে? আমাকে এত দূর থেকে নিয়ে এসেছেন এই নুডলস রান্না করতে? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে? ভড়কে গেল নিশিতা। সে মনে মনে কত কিছুই না চিন্তা করে ফেলেছিল। হায় কপাল। নিশিতা আমতা আমতা করে বলল, না কিছু না, কিছু না হলেই ভালো। যাও রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশিতা নুডলস বানিয়ে বসে বসে আছে অনেকক্ষণ। আহরাবের দেখা নেই। সে যে ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হতে, আর বের হচ্ছে না। টানা 1 ঘন্টা পর একদম গোসল সেরে বের হলো আহরাব। নিশিতা থমকে গেল কিছুক্ষণের জন্য। 3/4 প্যান্ট, শরীরে জড়িয়েছে টি শার্ট আর গলায় তাওয়াল। সদ্য ভেজা চুলগুলো থেকে টুপটাপ করে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানির বিন্দু। নিশিতার যেন ঘোর লেগে যাচ্ছে। সদ্য গোসল করা কোনো পুরুষ মানুষকে যে এতটা স্নিগ্ধ লাগতে পারে জানা ছিল না তার। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহরাবের দিকে। তার দিকেই এগিয়ে এলো আহরাব। তুড়ি বাজালো নিশিতার মুখের সামনে। হকচকিয়ে উঠল সে। আহরাব কুঁচকে শোধালো, কি দেখছো এমন করে? দেখছিলাম আপনার মতো একটা দামড়া ছেলে 3/4 প্যান্ট পরলে কেমন দেখায়। তাজ্জব বনে গেল আহরাব। চোখ দুটো গোল গোল করে বলল, তুমি আমাকে দামড়া বললে?
হ্যাঁ বলেছি তো, বয়স তো মনে হয় 32 ছুঁই ছুঁই, এখনও কিনা 3/4 প্যান্ট পরে ঘুরে বেড়ান। মান সম্মান আর রইল না নেতা সাহেব। জনগণ জানতে পারলে কি বলবে, যে তাদের নেতা এখনও 3/4 প্যান্ট পরে। কথাগুলো বলতে বলতে হেসে ফেলল নিশিতা। হাসি যেন তার থামছে না। আহারাবের রাগ করার কথা থাকলেও সে রাখল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতার পানে। হাসলে যে কাউকে এত সুন্দর লাগে জানা ছিল না। নিশিতার হাসির ঝংকার যেন ঝড় তুলেছে আহারাবের হৃদয়ে। হার্টবিট বেড়ে যেতে শুরু করেছে তার। বুকের ওপর হাত দিয়েই মৃদু ধমক দিল সে নিশিতাকে। বলল, এমে চুপ, খুব মজা করা হচ্ছে আমাকে নিয়ে, এক থাপ্পড়ে দাঁত কিন্তু সব ফেলে দেব। চুপ হয়ে গেল নিশিতা। মুখটা তার চুপসে গেল। এই লোকের থেকে এর চেয়ে আর কী বা বেশি আশা করা যায়? সে না হয় একটু হেসেছে, তাই তাকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়ার কথা বলবে? এত নির্দয় পাষাণী ব্যক্তি। কণ্ঠে কিছুটা অভিমান নিয়ে নিশিতা বলল, খেতে বসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কথা বাড়ালো না আহারাব। খেতে বসে পড়ল সে। নুডলসের প্রথম চামচ মুখে দিতেই স্তব্ধ হয়ে গেল সে। কান নাক দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ঝালে চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাচ্ছে। নুডলস মুখে নিয়েই সামনে তাকালো আহারাব। নিশিতা দিব্যি খেয়ে চলছে সেই ঝালযুক্ত নুডলস। ঝালে তার নাকের ডগা লাল হয়ে গেছে। একটু পরপর নাক টানছে, তবুও খেয়ে যাচ্ছে সে। আহরাব গিলে ফেলল মুখে থাকা নুডলসটুকু। এখন কিছুতেই এই ঝালের ব্যাপারটা ধরা দেয়া যাবে না। যেখানে নিশিতার মতো একটা পুচকে মেয়ে দিব্যি ঝালযুক্ত নুডলস খেয়ে যাচ্ছে, সেখানে তার মতো একজন শক্তপোক্ত পুরুষ মানুষ যদি ঝাল ঝাল করে চিৎকার চেঁচামেচি করে, বিষয়টা মোটেই ভালো হবে না। মান ইজ্জতের একটা ব্যাপার আছে না? আহরাব কোনো রকমে খেয়ে উঠল নুডলসটুকু। বেডরুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, 1 ঘন্টা ঘুমাবো আমি, ততক্ষণে কোনো বিরক্ত করবে না আমাকে। কয়েকদিন ঠিকভাবে ঘুম হয় না। পিছন থেকে চিল্লিয়ে উঠল নিশিতা। বলল, আমি বাসায় যাব। পিছু ফিরে তাকালো আহরাব। মোবাইলটা হাতে নিয়ে বলল, 3টে বেজেছে কেবল, ঠিক 4টার দিকে ফিরবো আমরা। বাসায় সবাই চিন্তা করবে আমার জন্যে। লিনাকে বলে দিয়েছি, ও সবটা ম্যানেজ করে নিবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না আহরাব। হনহন করে চলে গেল নিজের রুমে। দরজাটা আটকে দৌড়ে গেল জগের কাছে। ঝালে মুখটা জ্বলে যাচ্ছে। মুখের ঝাল দমিয়ে এতক্ষণ যে সে কীভাবে নিশিতার সাথে কথা চালিয়েছে তা একমাত্র সেই জানে। খেতে খেতে 1 জগ পানিও খেয়ে নিয়েছে, তবুও যেন ঝাল কমছে না। এত পরিমাণ ঝাল খাই মেয়েটা, একে যে বিয়ে করবে তার কপালে নির্ঘাত দুঃখ আছে। নিশিতা আজ সকাল সকালে বেরিয়ে পড়েছে। লাইব্রেরিতে যেতে হবে, কিছু বই কিনতে হবে, তারপর সেখান থেকে কলেজে যাবে। কলেজ ড্রেস পরিহিত, কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে লাইব্রেরিতে বই দেখছিল সে। রাস্তার পাশে লাইব্রেরিটি, সেই রাস্তা ধরেই গাড়িতে যাচ্ছিল আহরাব। তবে আজ সে গাড়ি চালাচ্ছিল না, গাড়ি চালাচ্ছিল জিসান, তারই পার্টির লোক। এক প্রকার আহরাবের ডান হাত বলা চলে জিসানকে। গাড়ির জানালা থেকে তাকাতে আহরাবের হঠাৎ চোখ পড়ল নিশিতার দিকে। নিশিতা একটা ছেলের সাথে কথা বলছিল তখন। ছেলেটার হাতে একটা বই। আহরাব দ্রুত বলল, গাড়ি থামা জিসান। জিসান অবাক কণ্ঠে বলল, এখানে কেন থামাবো? আরে থামাতে বলছি, থামা তাড়াতাড়ি। গাড়িতে ব্রেক কষল জিসান। এতটুকু সময় গাড়িটা কিছুটা দূরে চলে গিয়েছে। আহরাব তাড়া দিয়ে বলল, গাড়ি ব্যাক নেই, ওই লাইব্রেরিটার সামনে। জিসান অবাক কণ্ঠে বলল, এখানে গাড়ি থামাতে বললেন কেন বস? আহরাব কোনো উত্তর দিল না। সে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে রয়েছে লাইব্রেরির দিকে। এদিকে নিশিতার সামনে দাঁড়ানো ছেলেটা তার হাতের বইটা নিশিতের দিকে বাড়িয়ে দিল। নিশিতাও হাসি মুখে বইটা নিয়ে নিল। আহরাব হাতের মাস্কটা মুখে জড়িয়েই নেমে পড়ল গাড়ি থেকে। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো নিশিতার সামনে। হকচকিয়ে উঠল নিশিতা। মাথা তুলে তাকালো আহরাবের দিকে। মাস্ক পরিহিত থাকলেও নিশিতার চিনতে একটু কষ্ট হলো না তাকে। যার ছবি মনের ভিতরে আঁকা, তাকে কি আর সামান্য মাস্ক অপরিচিত করে তুলতে পারে? নিশিতা ভুরু কুঁচকালো, বলল, আপনি এখানে? ছেলেটা নিশিতার হাতে বইটা দিয়ে চলে গেছে। আহরাব ছো মেরে বইটা নিয়ে নিল নিশিতার হাত থেকে। চোখ বোলালো বইয়ের মলাটের উপরে। বলল, মনের মানুষ, প্রভাত কুমার মুখোপাধ্যায়। ক্লাসের বই রেখে এখন উপন্যাস পড়া শুরু করলে নাকি? নিশিতা বইটা নিয়ে নিল আহরাবের হাত থেকে। বলল, আমি অনেক আগে থেকে বিভিন্ন উপন্যাসের বই পড়ি, এ নতুন কিছু নয়। তা না হয় বুঝলাম,
কিন্তু এখানে কি করছো? লাইব্রেরিতে যখন এসেছি অবশ্যই বইয়ের জন্য এসেছি। তুমি সবসময় আমার সাথে এভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলো কেন? সমস্যা কি তোমার? আমি মানুষটাই এমন, তাই? হাত ঘড়ির দিকে তাকালো নিশিতা, আবার বলল, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলি আমি। গাড়িতে বসো, পৌঁছে দিচ্ছি। তার প্রয়োজন হবে না। গাড়িতে উঠতে বলেছি, গাড়িতে ওঠো। অতিরিক্ত আর একটা কথা বললে আমি ভুলে যাব এটা পাবলিক প্লেস। নিশিতা চারিদিকে দেখল। শহরের এলাকা মানুষে ভরপুর, এখানে কোনো ঝামেলা না করাই ভালো। মান সম্মান গেলে তাড়ি যাবে। আহরাবের তো আর কিছুই হবে না, সে আগের বারের মতো। নিশিতা আর কথা বাড়ালো না, চুপচাপ গাড়িতে উঠে বসলো। আহরাব বসলো নিশিতার পাশের সিটে। জিসানকে বলল, গাড়ি স্টার্ট দে। জিসান এতক্ষণ হা করে তাকিয়েছিল নিশিতা আর আহরাবের দিকে। আজ প্রায় 4-5 বছর ধরে সে আছে আহরাবের সাথে, কিন্তু এখন অবধি কোনো মেয়ের সাথে এভাবে যেয়েছে তাকে কথা বলতে দেখেনি কখনো। কাজের সূত্রে কার সাথে কথা বলার প্রয়োজন পড়লে জিসানকে দিয়ে বলিয়েছে বেশিরভাগ। এমনি সাধারণ মেয়ে মানুষ তো তার ধারের কাছেও ঘেঁষতে পারেনি। আর এই মেয়ের সাথে কিনা যেছে এভাবে কথা বলছে, কে এই মেয়ে? তবে কি এই মেয়ে আহরাবের সেই চিরকুমার ব্রতটা ভাঙবে? ভাবতে খুশিতে নেচে উঠল জিসানের মন। সময় বয়ে যাচ্ছে তার নিজের গতিতে। দেখতে দেখতে ঘনিয়ে এসেছে আহরাবের নির্বাচনের দিন। সেদিনের পর আর তার দেখা হয়নি নিশিতার সাথে। নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত থাকায় সে সময় হয়ে ওঠেনি তার। সকাল থেকে আশরাফ সাহেবের বাড়িতে টিভি ছেড়ে বসে আছে সকলেই। আহরাবের নির্বাচন নিয়ে উৎসুক সবাই। নিশিতা রুমে বসে আছে চুপচাপ। পড়ায় তার মন বসছে না একটুও। রুমে বসে থাকলেও তার মন পড়ে আছে টিভির দিকে। নিচ থেকে হইচই শোনা যাচ্ছে। নিশিতা চাইছে না কিছুতেই নিচে যেতে, কিন্তু মন মানছে না কিছুতেই। উঠে দাঁড়ালো নিশিতা, ওড়নার এক প্রান্ত আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে চলে এলো নিচে। আর চোখে একবার তাকিয়ে দেখলো টিভির দিকে। ভোট চলছে এখনও। নিশিতার হঠাৎই চিন্তা হতে লাগলো ভীষণ। আচ্ছা, আহরাব জিতবে তো? মানুষটা কোথায় এখন? ভোট কেন্দ্রে নাকি বাড়িতে? নিশিতা এগিয়ে গেল ডাইনিং টেবিলের কাছে, গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে ফেলল। আবার এলো টিভির সামনে, বসে পড়ল সোফায়। পাশে বসা ছিল লিনা আর রিনা। নিশিতা একটু আমতা আমতা করে লিনাকে জিজ্ঞেস করলো, ভোট গণনা শুরু হবে কখন? লিনা টিভির দিকে তাকিয়ে উত্তর দিল, এই তো একটু পর। একটু কেশে গলা পরিষ্কার করলো নিশিতা। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে আবার জিজ্ঞেস করলো, উনি কোথায়? লিনা ভুরু কুঁচকে তাকালো নিশিতার দিকে, বলল, এই উনিটা আবার কে? নিশিতা এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আহরাব ভাই। আমাদের তো ভাই জানি, তোরও কি হয় ভাই? তা নয় তো কি, না কিছু না। লিনা নিজের মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে। আহরাবের মোবাইল নাম্বার বের করে দিয়ে বলল, নে কল দিয়ে দেখ উনি কোথায় আছেন। মেকি হাসলো নিশিতা, মোবাইলটা ধরে পাশে রেখে বলল, না থাক। চারিদিকে টান টান উত্তেজনা। ভোট গণনা চলছে। টিভির সামনে বসে আছে আশরাফ সাহেব, লামিয়া বেগম, নিশিতা, লিনা, রিনা। নিশিতা টেনশনে যেন নখ ছোট করার প্রতিযোগিতায় নেমেছে। আর মাত্র একটা কেন্দ্র বাকি আছে এখনও। যদিও ভোটে সবার চেয়ে এগিয়ে আছে আহরাব, তবুও যেন টেনশন কমার নাম গন্ধ নেই। যদিও এর আগে এই রাজনীতি বিষয়টি নিয়ে কখনোই এত মাতামাতি করেনি নিশিতা। ভোটের দিন টিভির সামনে তো আসেনি সে, আর আজ টিভির সামনে থেকে নড়েনি এক বিন্দু। আর মাত্র কিছু ভোট। এত টেনশন যেন তার মাথায় ধরছে না নিশিতার। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, আর সময় যেন কাটছে না। ভোটও যেন শেষ হচ্ছে না। উঠে দাঁড়ালো নিশিতা, একটু হেঁটে এসে আবার বসবে টিভির সামনে। নিশিতা 2 পা এগোতেই লাফিয়ে উঠল আশরাফ সাহেব। চিৎকার করে বলল, জিতছে জিতছে। থমকে গেল নিশিতা, দৌড়ে এলো টিভির সামনে। টিভিতে ভেসে উঠল আহরাবের মুখখানা। একটু স্বস্তি পেল যেন নিশিতা। আজ সারাদিন আহরাবের মুখখানা এই প্রথম দেখল সে। সারাদিন কোথায় ঘাপটি মেরে বসেছিল কে জানে। বিজয়ের পরই বের হলো সে। দলের ছেলেরা একের পর এক ফুলের মালা পরিয়ে দিচ্ছে আহরাবের গলায়। আহরাব ঘামড়ত, ক্লান্ত চেহারাতে হাসি মুখে গলায় পরে নিচ্ছে মালাগুলো। আজ এত বছরের স্বপ্ন পরিশ্রম সার্থক হয়েছে। তার নামের পাশে এমপি ট্যাগটা লেগে গেছে। সেও এখন একজন সংসদ সদস্য। এদিকে আশরাফ সাহেব মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে। তার বোনের ছেলে এবার এমপি নির্বাচিত হয়েছে। চারিদিকে আহরাবের নামে জয়ের ধ্বনি শোনা যাচ্ছে।
টিভিতেও দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তিবর্গ আহরাবকে অভ্যর্থনা জানাচ্ছে। নিশিতা বসে রইল টিভির সামনে। আহরাবকে ঠিক যতটা সময় টিভির পর্দায় দেখা গেল ততক্ষণ সেও বসে রইল টিভির সামনেই। ঘড়ির কাঁটায় রাত 1টা সুই সুই। ব্যস্ত শহর নিস্তব্ধ হয়ে পড়েছে, নেই কোলাহল, নেই যানজট। কালো আধারে ছেয়ে গেছে চারদিক। আহরাব কেবলই বেরিয়েছে পার্টি অফিস থেকে। ভোটে জেতা নিয়ে এতক্ষণ বিভিন্ন ঝামেলায় ছিল সে। হাত ঘড়িটার দিকে তাকালো একবার, অতপর গাড়ির দরজা খুলে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত তুলে নিল মোবাইলটি। কল লিস্ট ঘেটে লিনার নাম্বার বের করলো সে। কল লাগালো সেই নাম্বারে। 2বার রিং হতেই নাম্বার না দেখে লিনা ধরলো কলটি। ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো, ঘুমিয়েছিস? আহরাবের কণ্ঠ পেয়ে তড়াক করে লাফিয়ে উঠল লিনা। ঘুম যেন তার চোখ থেকে উবে গেছে মুহূর্তেই। কণ্ঠ স্বাভাবিক করে বলল, জি ভাইয়া, কিছু বলবে? নিশিতা ঘুমিয়েছে কি? হয়তো, এত রাতে তো জেগে থাকার কথা না। যা দেখে হয়তো একটু ঘুমালে ওকে তুলে মোবাইলটা দিয়ে আয়। আচ্ছা, এখনই যাচ্ছি আমি। লিনা দ্রুত পায়ে হেঁটে এলো নিশিতার রুমের সামনে। বার কয়েক টোকা দিল নিশিতার রুমের দরজায়। তার কোনো হুঁশই নেই। মোবাইলটা কানের কাছে ধরল লিনা, বলল, ভাইয়া ঘুমিয়ে আছে বোধহয়, দরজা খুলছে না, জোরে ধাক্কা দে। লিনা এবার একটু জোরেই ধাক্কা দিল। আবার আশেপাশে তাকিয়ে দেখলো কেউ জেগে আছে কিনা। নিশিতা ঢুলতে ঢুলতে দরজা খুলে দিল। ঘুম ঘুম কণ্ঠে বলল, এত রাতে কি হয়েছে? এভাবে দরজা ধাক্কাচ্ছ যে? লিনা মোবাইলটা এগিয়ে দিল, বলল, কথা বল। নিশিতা মোবাইলটা হাতে নিতে নিতে জিজ্ঞেস করলো, কে? কথা বলেই দেখ না। নিশিতা ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। জোরে ব্রেক কষল আহরাব। হৃদয়টা যেন প্রচণ্ড গতিতে লাফিয়ে উঠেছে তার। গাড়ি থামিয়ে সিটের সাথে হেলান দিয়ে বসল সে। নিশিতার ঘুম জড়ানো কণ্ঠ তাকে ঘায়েল করে ফেলেছে মুহূর্তেই। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আহরাব। মেয়েটার ঘুম জড়ানো কণ্ঠ তার কাছে কেমন আদুরে আদুরে লাগছে। এই কণ্ঠে যেন মাদকতা মিশে রয়েছে। নিশিতা আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? একটু কেশে গলা পরিষ্কার করে নিল আহরাব। বলল, হ্যালো। কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল নিশিতা। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো লিনার দিকে। সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার দিকে। ভুল শুনছে না তো সে? এত রাতে আহরাব ফোন করবে কেন, তাও আজকের মতো একটা দিনে? কান থেকে নামিয়ে মোবাইলটা একবার চেক করে দেখল সে। মোবাইলের স্ক্রিনে স্পষ্ট আহরাব ভাই। নিশিতার মোবাইলটা আবার কানের কাছে ধরল, বলল, এত রাতে আপনি ঘুমিয়েছিলে? ঘুম থেকে তুলে আবার জিজ্ঞেস করছেন ঘুমিয়েছিলাম কি না। আচ্ছা ঘুমাও তাহলে, রাখছি আমি। কিন্তু আপনি কল কেন? মুখের কথা মুখে রয়ে গেল। এদিকে আহরাব কল কেটে দিয়েছে। নিশিতা কান থেকে মোবাইলটা নামালো, অবাক চোখে তাকালো মোবাইলের স্ক্রিনে। যাক বাবা, কিছুই তো বলল না, তাহলে এত রাতে কল কেন দিল? আজব। লিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি বলল আহরাব ভাই? কিছু না। কিছু তো বলেছে, না হয় এত রাতে ঘুম ভাঙিয়ে এত জরুরি তলব? তোমার সামনেই তো কথা বললাম, তুমি নিজেই তো শুনলে। সে তেমন কিছুই বলল না। লিনা মাথা চুলকে উত্তর দিল, তাও ঠিক, তবে এত রাতে কল কেন দিল সেটা তুমি এখন বসে বসে ভাবতে থাকো, আমি ঘুমালাম। লিনার মুখের ওপর আটকে দিল দরজাটা। লিনা একবার তাকালো সেদিকে, অতঃপর ভাবুক ভঙ্গিতে চলে গেল নিজের রুমে। নির্জন রাস্তায় গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে আহরাব। সারাদিন এত ধকলের পর মেয়েটার কণ্ঠস্বরই যেন তাকে এনে দিয়েছে একরাশ প্রশান্তি, কাটিয়ে দিয়েছে যেন সারাদিনের ক্লান্তি। বেলা গড়িয়েছে কিছুটা, ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে, যানজট কোলাহলে ভরে গেছে চারপাশ। আহরাব সেই সকাল থেকে পার্টি অফিসে বড় বড় নেতাবর্গের সাথে, দলের নেতাকর্মীদের সাথে ব্যস্ত সময় পার করছিল। অবশেষে একটু বিরতি মিলেছে তার। সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে পড়েছে সে। জিসানকে বলে গাড়িতে মিষ্টি আগে থেকে আনিয়ে রেখেছিল, শুধু অপেক্ষায় ছিল কখন একটু বিরতি পাওয়া যাবে। বিরতি পাওয়ার সাথে সাথেই ছুটল আশরাফ সাহেবের বাসায়। রান্নাঘরে কাজ করছিল লামিয়া বেগম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বাড়িতে সে একাই রয়েছে এই মুহূর্তে। আশরাফ সাহেব গিয়েছেন অফিসে, রিনা স্কুলে, নিশিত আর লিনা গিয়েছে কলেজে। কলিং বেলের শব্দ শুনে লামিয়া বেগম হাতের কাজটা ফেলে রেখেই এগিয়ে গেল দরজার দিকে। খুলে দিল দরজাটা। অমনি দেখা মিলল মিষ্টি হাতে আহরাবের। ঠোঁটে ঝুলছে তার এক টুকরো হাসি। আহরাবকে দেখে খুশি হলেন লামিয়া বেগম, বললেন, ভিতরে আয়। আহরাব মিষ্টির প্যাকেটটি হাতে দিল।
লামিয়া বেগমের। অতঃপর ভিতরে ঢুকে সোফায় বসল। এদিক ওদিক তাকিয়ে দেখল একবার, তার অশান্ত চোখ জোড়া শুধু একজনকেই খুঁজছে। সে কোথায়? রুমে আছে নাকি বাইরে কোথাও গেছে? তাছাড়া বাড়িতে আর কাউকে দেখা যাচ্ছে না। আহরাব ডাক দিল লামিয়া বেগমকে, বলল, মামি, মা, ওদের কাউকে যে দেখছি না, ওরা কোথায়? ওদের এই সময় বাড়িতে কোথায় পাবি? রিনা স্কুলে আর লিনা কলেজে গিয়েছে। হাত ঘড়ির দিকে তাকালো আহরাব, বিড়বিড়িয়ে বলল, ও শিট, এই সময় তো নিশিতা কলেজে থাকে, আমি ভুলে গেলাম কি করে। আহরাব উঠে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, মামিমা, এখন আসি, অনেক কাজ আছে। এই তো এলি, একটু শরবত খেয়ে যা। আজ নয়, অন্যদিন খাবো, আজ কাজ আছে অনেক। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না আহরাব, দ্রুত বেরিয়ে গেল। জিসানকে বসিয়ে দিয়ে গেল নিশিতার কলেজের সামনে। কলেজ ছুটি হতেই তাকে খবর দিতে বলেছে। জিসান ওর ঠায় দাঁড়িয়ে রয়েছে কলেজের সামনে আর বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, এখনও কলেজ ছুটি হচ্ছে না কেন? দুপুর গড়িয়ে যাচ্ছে তো, এরই মধ্যে বেজে উঠল কলেজের ছুটির ঘন্টা। একে একে বেরিয়ে আসতে লাগলো ছাত্রছাত্রীরা। ওই তো নিশিতাকে দেখা যাচ্ছে, ধীরে সুস্থে হেঁটে আসছে সে। জিসান পকেট থেকে মোবাইলটা বের করলো, কল লাগালো আহরাবের কাছে। আহরাব তখন পার্টির নেতাকর্মীদের সাথেই ছিল। জিসানের কল পেয়ে উঠে একটু সরে গেল সে। কলটা ধরতে ওপাশ থেকে জিসান বলে উঠল, বস, ভাবি কলেজ থেকে বের হয়েছে, কলেজ ছুটি হয়ে গেছে। অবাক হলো আহরাব, বলল, ভাবিকে? যার জন্য আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন সে? মোবাইলের মধ্যে মৃদু ধমক দিল আহরাব, বলল, এক চড়ে দাঁত ফেলে দেব। ও তোর ভাবি না, ও জাস্ট আমার পরিচিত। মৃদু হাসলো জিসান, বলল, আচ্ছা, আর ভাবি বলবো না। ওকে গাড়িতে করে দিঘির বাড়ি নিয়ে যা, আমি আসছি। যদি না যেতে চায় তাহলে ধরে বেঁধে নিয়ে যা। আচ্ছা। কলটা কেটে জিসান লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো নিশিতার সামনে। বলল, ম্যাম, আসসালামু আলাইকুম। ভড়কে গেল নিশিতা, কে এই বান্দা হঠাৎ এসে ম্যাম বলছে, আবার সালামও দিচ্ছে। যাই হোক, একজন মুসলিম হয়ে অন্য একজন মুসলিমের সালাম নেওয়া কর্তব্য। নিশিতা ভড়কানো স্বরে বলল, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বস আপনাকে আমার সাথে যেতে বলেছে। আপনার বসটা আবার কে? এবার নিশিতা ভালো করে তাকালো জিসানের দিকে, একটু পর বলে উঠল, ওয়েট ওয়েট, আপনি সেদিনের সেই ছেলেটা না, আহরাব ভাইয়ের গাড়িতে ছিলেন? মাথা ঝাঁকালো জিসান, মানে সে সেই ছেলেটা। অতপর আবার বলল, ম্যাম, স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছে। কোথাও যাব না আমি। সরি ম্যাম, আপনি না যেতে চাইলে স্যার আপনাকে ধরে বেঁধে নিয়ে যেতে বলেছে। মানে কি? নিশিতা ভালোভাবে তাকালো চারদিক। রাস্তার মধ্যে ফাঁকা হয়ে গেছে, আর এই দুপুরের দিকে এই রাস্তায় মানুষজন বেশি থাকে না। নিশিতা দৌড় দেওয়ার প্রস্তুতি নিল, তবে পারল না। তার আগে জিসান নিশিতার হাত দুটো বেঁধে গাড়িতে বসিয়ে দিল। নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। নিশিতার হাত তো বেঁধে দিয়েছে, কিন্তু মুখ, সে তো চলছে সমান তালে। জিসানের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কানে তালা লেগে যাবে। শেষে আর উপায় না পেয়ে নিশিতার মুখে কস্টিপ লাগিয়ে দিল জিসান। যাক, এখন একটু শান্তি। নিশিতা কথা বলতে চাচ্ছে এখনও, তবে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, শুধু অল্প শব্দে শোনা যাচ্ছে। দিঘির পাড়ে পৌঁছানোর মিনিট 10 মধ্যেই সেখানে অন্য একটা গাড়ি নিয়ে হাজির হলো আহরাব। গাড়ি থামিয়ে জিসানের দিকে এগিয়ে এলো, বলল, ওই গাড়িটা নিয়ে তুই চলে যা। জিসান যাবে বলে পা বাড়িয়েছে, এর মধ্যে আহরাব বলল, ওয়েট এ মিনিট, এই শব্দ পাচ্ছি কোথা থেকে? জিসান দাঁড়িয়ে পড়ল। আহরাব এগিয়ে গিয়ে খুলল গাড়ির পিছনের দরজাটা। দরজা খুলতেই চক্ষু ছানাবড়া তার। নিশিতাকে হাত মুখ বেঁধে ফেলে রেখেছে পিছনের সিটেই। নিশিতা নিজের হাত দুটো খোলার জন্য চেষ্টা করে যাচ্ছে লাগাতার, কিন্তু খুলতে পারছে না কিছুতেই। আহরাব চোখ বড় বড় করে তাকালো জিসানের দিকে, বলল, ওকে এভাবে বেঁধে রেখেছিস কেন? বস, আপনি তো বললেন যদি আসতে না চায় তবে ধরে বেঁধে নিয়ে আসতে। কটমটিয়ে তাকালো আহরাব, বলল, আমি বলেছি বলেই তুই ওকে বেঁধে আনবি? মেকি হাসলো জিসান, বলল, আপনার কথার অমান্য করেছি আমি কখনো? আহরাব দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হওয়া, না হলে একটু পর আমার হাতে তো লাশও পড়তে পারে এখানে। ঢোক গিল জিসান। দ্রুত পায়ে অন্য গাড়িতে উঠে চলে গেল সে। আহরাব বসল নিশিতার পাশে, দ্রুত খুলে দিল বাঁধা হাত জোড়া। হাত ছাড়া পেয়ে মুখের কস্টেপটা নিজেই টেনে তুলে ফেলল নিশিতা। কস্টেপের সাথে কিছুটা পশম উঠেছে তার, জ্বলছে মুখের চারপাশ।
নিশিতা কটমটিয়ে তাকালো আহরাবের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে এভাবে বেঁধে নিয়ে আসতে বলেছিলেন তাই না? ওটা তো কথার কথা বলেছিলাম। কে বুঝেছিল সত্যি সত্যি তোমাকে এভাবে বেঁধে নিয়ে আসবে? সরি। রাখুন আপনার সরি, সরুন সামনে থেকে, বাড়ি যাবো আমি। হাত ঘড়ির দিকে তাকালো আহরাব, বলল, এই তো আর কিছুক্ষণ, তারপর আমি পৌঁছে দেবো তোমাকে। দরকার নেই, আমি চলে যেতে পারবো। আহরাবের ইচ্ছে তো করছে এখন এক থাপ্পড়ে জিসানের দাঁতগুলো সব ফেলে দিতে। এমনি এই মেয়ে তার সামনে সবসময় রণচণ্ডী রূপ ধারণ করে থাকে, তার ওপর ওই জিসানের বাচ্চা আরও রণচণ্ডী বানিয়ে দিয়ে চলে গেছে। আজ জিসানের রফা দফা করে দিবে আহরাব। না, আজ ফিরেই ওর একটা ক্লাস নিতে হচ্ছে। নিশিতা আবার বলে উঠল, সরুন, আমি বাড়ি যাব। আহরাব নিশিতার দিকে তাকালো, বলল, গাড়ির বাইরে এক পা দিয়ে দেখো, ঠ্যাং ভেঙে রেখে দেব। এসব কথার মানে কি? আর তাছাড়া আপনিও বা আমাকে এখানে ধরে বেঁধে নিয়ে এসেছেন কেন? গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিল আহরাব, চোখ বন্ধ করে বলল, আর একটা কথা বলবা না। 10 মিনিট আমি একটু বিশ্রাম নেব। কাল থেকে এক দণ্ড বসার সুযোগও পাইনি আমি। তো নিন বিশ্রাম। কে বারণ করেছে আপনাকে? আমাকে কেন আটকে রেখেছেন এখানে? আমার বিশ্রাম আর শান্তির জন্য তোমাকে প্রয়োজন। আপনি বিশ্রাম নেবেন, সেখানে আমাকে কেন প্রয়োজন? আজব তো। চোখ খুলল আহরাব, শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, সে তুমি বুঝবা না, বোঝার বয়স হয়নি তোমার। তাচ্ছিল্যের হাসি হাসল নিশিতা, বলল, বুঝলেন, এমপি সাহেব থাকতে মূল্য দিতে শিখুন, হারিয়ে গেলে হাজার মূল্য দিলেও কাজ হবে না। নিশিতার এমন হেয়ালিপূর্ণ কথা মাথায় ঢোকেনি আহরাবের। আর তাছাড়া যেটা হয়েছে সবটাই এখনও তার অজ্ঞাত। ভুরু কুচকালো আহরাব, বলল, বুঝলাম না তোমার কথার মানে। বুঝবেন না আপনি, বয়স বাড়লেও এই কথা বোঝার মতো বুঝ শক্তি আপনার হয়নি। বাহ, তুমি তো দেখছি ভালোই কথা ফেরত দিতে পারো। শুধু তো কথাই ফেরত দিচ্ছি, যখন কর্ম ফেরত দেওয়া শুরু করব তখন আপনি ভেঙে গুড়িয়ে যাবেন। এত হেয়ালি না করে যা বলা সরাসরি বলো। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা, বলল, কিছু না, বিশ্রাম নিন আপনি। আর হাবো আর কিছু জিজ্ঞেস করলো না। এই মেয়েকে আর কিছু জিজ্ঞেস করেও লাভ আছে কি? যতই যা কিছু জিজ্ঞেস করুক, এই মেয়ে সবসময় উল্টাপাল্টা উত্তরই দিবে। আহরাব নিজেও ভেবে পায় না সে এই মেয়ের মধ্যে কি এমন পেয়েছে যার জন্য এই রণচণ্ডী মেয়ের কাছে তার বারবারই ছুটে আসতে হয়। আর ভাবল না আহরাব। ক্লান্ত লাগছে ভীষণ, গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করল সে। রাতের ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে চারিপাশ, পুরো শহর নিস্তব্ধ নীরব। হয়তো ঘুমের দেশে পাড়ি দিয়েছে সবাই, শুধু ঘুম নেই নিশিতার দুই চোখে। বালির খাঁচাটা সামনে নিয়ে বসে আছে নিশিতা, খাঁচার মেঝেতে ঠোঁট দিয়ে ঠুকরে যাচ্ছে বালি। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা, মৃদস্বরে বলল, জানিস বালি, সে ধীরে ধীরে আমার মায়ে আবদ্ধ হয়ে পড়েছে। বালি বুঝল না কিছুই, শুধু তার ঝাঁঝালো কণ্ঠে বলল, মায়া মায়া। মৃদু হাসল নিশিতা, বলল, সত্যি মায়া, সবই মায়া। বালিশে মাথা রেখে শুয়ে পড়ল নিশিতা, এক দৃষ্টিতে চেয়ে রইল মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটার দিকে। তার চোখের সামনে ভেসে উঠেছে অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। ভোরের আলো ফুটেছে চারিদিকে, রাতের নীরব শহর ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। নিশিতা কলেজের জন্য তৈরি হয়ে নিচে নামল। সকাল 7টার দিকে প্রাইভেট থাকে রোজই, খেয়েই বেরিয়ে পড়বে সে। লিনা আর রিনা এখনও ওঠেনি বোধহয়। আশরাফ সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছে। লামিয়া বেগম কতক্ষণ ডাইনিংয়ে আর কতক্ষণ রান্নাঘরে ছুটছেন। নিশিতা কলেজ ব্যাগটা পাশে রেখে ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসে পড়ল। সামনেই সাজানো প্লেটটা হাতে নিবে তখনই লামিয়া বেগম এলো রান্নাঘর থেকে। নিশিতার দিকে তাকিয়ে বলল, আজ আর তোর কলেজে যেতে হবে না। নিশিতা প্লেটটা নিজের সামনে নিল, একটা রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, কেন? আহরাবদের বাড়িতে যাব, নির্বাচনে জেতার পর আমরা একবারও যাইনি দেখা করতে। আহরাবের মা রোজ কল করে যেতে বলে আমাদের। চলবে?